আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এইটা আজকের যেই দিনে বসে আপনাদের সাথে সরাসরি কথা বলছি, এটা আমাদের জন্য অনেক সফলতার একটা দিন। কিন্তু সার্বিকভাবে এই জাতি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়ে আমরা প্রবেশ করলাম। যে দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে এই দেশের নিরাপত্তা নিয়োজিত তাদের ২৮ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে, যারা কিনা বিভিন্ন সময় গুম, খুন, জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার সাথে সম্পৃক্ত হয়ে অভিযুক্ত হয়েছেন। এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের এখানে যারা আলোচক দেখছেন তারা তো আছেনই। ডক্টর কনক সারোয়ার ভাই তিনি তার অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে এটা নিয়ে যুদ্ধ করছেন। আমি যদিও মাঝখানে একটু চুপই হতাশই হয়ে গিয়েছিলাম বলা চলে। তো সেই ফলাফলটা আমরা দেখেছি এবং আমার সামনে আজকে যাদেরকে দেখছেন আমার সাথে তারা সবাই এই যুদ্ধে অংশ নিয়েছিল। তাদের সবারই কোনো না কোনো জায়গা থেকে এখানে ভূমিকা ছিল। তো আমরা আজকের অনুষ্ঠানে আসলে সেনাবাহিনীকে নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি, কিন্তু আগে থেকেই বলিনি আমরা সেনাবাহিনীর বিপক্ষে না। সবসময় যত সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি, এন্ড অফ দা আমাদের টক শো বলেন আর যে কোনো জায়গায় বলেন, সবখানে কিন্তু আমরা একটা কথা বলেছি যে এই সেনাবাহিনীকে ঠিক হইতে হবে, তাদের হাতেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতে হবে। যে কারণে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কথাটাই বলবো। আজকে কোনো সমালোচনা না, আজকে সেনাবাহিনীকে বলবো যে আপনাদের হাতে সুযোগ এসেছে। আপনারা দীর্ঘদিন ধরে এই গত দুদিন আগের কথাও যদি বলি, ঘাটতারাও করেছেন যে আপনারা বিশাল কিছু, আপনারা আপনাদের এদেরকে আটক হতে দেবেন না, আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন। এখনো ষড়যন্ত্র চলমান। আমি আজকে এই লাইভে ঢোকার আগেও শুনছিলাম যে ওয়াকার তার কিছু জেনারেলদেরকে নিয়ে নানান বৈঠক-টৈঠক করেছেন। তো সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে, কিন্তু আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আর ঘোলাটে হতে না দিয়ে আপনারা জনগণের কাছে আসবেন এবং এই দেশের স্বাধীনতার জন্য কাজ করবেন। কোনো দল বা বিশেষ শক্তির হয়ে আপনারা কাজ করবেন না। আমরা সেনাবাহিনীর আর কোনো সদস্যের নতুন করে কোনো অপরাধে জড়িয়ে হাত করা দেখতে চাই না। যারা অপরাধী আছে তাদেরকে খুব ভালোই ভালোই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। এটা নিয়ে কোনো ধরনের নয়-ছয় করার, কোনো নাটক করার চেষ্টা করবেন না। সেই নাটক করলে কি হয় সেটা আপনারা দেখেছেন। আমরা এই ঘটনার সাথে যারা আছি তাদের মধ্যে সবচাইতে বেশি থেকে কাজ করেছেন, একেবারেই কাছাকাছি থেকে কাজ করেছেন। আমি সবার আগে যদি বলি আমাদের কর্নেল হাসিনুর কর্নেল হাসিনুর ভাই আমার অনেক পরিশ্রম করেছেন, অনেক ঝুঁকি আপনার উপর দিয়ে গিয়েছে। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের, তিনার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছেন, অনেক প্রোপাগান্ডা তাকে নিয়ে ছড়ানো হয়েছে। মেজর সুমন ভাইয়েরও বিশেষ কিছু ঘটনা আছে, সেগুলো সুমন ভাই হয়তো একদিন আপনাদের সামনে জানাবে ছিলেন কখন কি হয়, যেভাবে ধরপাকড় হচ্ছিল আপনাদের ভেতরে ভেতরে। তো এইসব বিষয়গুলো নিয়ে যে যার যার জায়গা থেকে কথা বলবে। আমি শুরুতেই কর্নেল হাসিনুর আপনার কাছে যাচ্ছি স্যার। আপনি বলবেন যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো, দীর্ঘদিন ধরেই আপনারা তদন্তের সাথে আছেন। এই ২৮ জনের বাইরে আর কারা কারা আসতে পারে বা অভিযোগগুলো কি ছিল তাদের বিরুদ্ধে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যদিও যে অনুষ্ঠানে আমরা কথা বলতেছি এটা খুব লজ্জার। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তবে আমি মনে করি সবাইকে এই বলে আশ্বস্ত করতে চাই, ব্যক্তির দায় কেউ নেবে না। তারা যে অপরাধ করছে তার সেই দণ্ড তাকে পেতে হবে। তবে একটা মানুষের সহানুভূতি থাকতো, একটা মানুষের একটা আস্থা জায়গায় থাকতো যদি সেনাবাহিনী প্রথম থেকে এটা স্বীকার করে নিত যে তারা ভুল করছে। কেউ স্বীকার করে নাই। খোদ ডিজিএফআইয়ের ভিতরে ছিল আয়নাঘর। কোনোদিন তার অপরাধ বোধ, ইভেন কোন তারা মানে স্বতঃস্ফূর্তভাবে যে কপারেট করে সেটা করেন, যার জন্য তো কষ্ট লাগতেছে। এখানে ভুলে যাওয়া যাবে না, আমাদের জেনারেল হারুন বীর প্রতীক ছিলেন। উনি কিন্তু জেলে গিয়েছিলেন, তো এটা নতুন কিছু না। জেনারেল লতিফ ডিজিএফআই ছিলেন, ওনাকে পুলিশে নিয়ে নানা রকম থেরাপি দেওয়া হয়েছে। সুতরাং অন্যায় করলে কেউ রেহাই পায় না। আমরা দীর্ঘ 15 বছর এটা ভুলে গেছি। আবার আমাদের এত খেসারত দিয়ে এটাকে আমাদেরকে এটা করতে হচ্ছে, বড় লজ্জার। তবে আজকে যারা আনা হয়েছে এটা অনেকটা আমি মনে করি বাধ্য হয়ে এদেরকে সবাইকে ডাকা হয়েছে, কেউ কথা স্বীকার করে নাই। এটা স্বাভাবিক। আমি বলেছিলাম যে আমাদের সেনাবাহিনী অফিসাররা এই সিনিয়র অফিসারদেরকে কথা বলে
ইভেন সেনাপ্রধানের কোর্সমেট মানে জাবেরের নাম আমি প্রপোজ করছিলাম, নাওরেদের নাম প্রপোজ করেছিলাম, তোমরা ফাইন্ড আউট করে দাও যেন অন্যান্য অফিসার বিব্রত বোধ না করে। যারা ইন্টারোগেশন করতেছেন তারা বয়সে জুনিয়র, সুতরাং এটা বিব্রতকর অবস্থা হইতে পারে, বাট শোনেন নাই। ওনারা নিজেরা বিচার করবেন। এই হ্যাডম, এই ইগোস্টিকের জন্য আজকে এই অবস্থা। এর জন্য দায় বা সম্পূর্ণ সেনাপ্রধানের গোয়ার্তুমের জন্য আজকে অফিসারদের এই অবস্থা। এখন হয়তো কি একটা লোক যে অপারেশন করে ধরছে, টর্চার করছে, তার গুরুত্ব একরকম, আর একটা লোক পূর্বে থেকে সে ক্যারি ফরওয়ার্ড করতেছে, তার গুরুত্ব একরকম। অপরাধী, বাট অপরাধের মধ্যে পার্থক্য আছে। মৃত্যুদণ্ড হয় বা 1 বছর থেকে মৃত্যুদণ্ড হয়, যে কোনো দণ্ড দিতে পারে বিচারক, কিন্তু কেউ কোঅপারেট করে নাই। আর যার ফলশ্রুতিতে মোটামুটি যার দায়িত্বে ছিলেন সেইভাবে আনা হয়েছে। অনেকের হয়তো ধারণা আছে যে কবে থেকে শুরু হয়েছে, যেমন আমার প্রথম গুম হচ্ছে 11 সালে, 9 সাল থেকে শুরু করার কথা, কিন্তু এটা তা করা হয় নাই। নেহাত বাধ্য হয়ে আইসিটি যে 16 সাল থেকে, অর্থাৎ ডিজিএফআইটা ধরা হয়েছে এইভাবে, আজমি স্যার থেকে শুরু করে 5ই আগস্ট, এখানে কারা ডিজি ছিলেন, কারা সিটিআইবি ছিলেন, তাদেরকে আনা হয়েছে। আজমি স্যারের এটা ডিজিএফআই। আর ওইখানে হলো গিয়ে আরমান ভাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত কারা ছিলেন, এডিজি র্যাব অ্যাজ ওয়েল এজ ডাইরেক্টর ইন্টেলিজেন্স, এই সব মিলে এটা। এর বাইরে আছে ডিজি র্যাব এবং আছে আমাদের ডিজিএফআই। এখন কথা হইলো অপকর্মগুলো করছে ডিজিএফআই, এই 5 জন ডিজিএফআই এই কাজগুলি করছেন। সেনাপ্রধান এদেরকে আমি বলবো সুযোগ দিচ্ছেন পলায় যাওয়ার জন্য, ওনারাই তো করছেন। এখন তাদের আদেশ পালন করতে দেয়া এই ডাইরেক্টরগুলি সরাসরি আদেশ পান না শেখ হাসিনা থেকে অথবা তার দিকে থেকে, পেয়েছেন ডিজিএফআই আদেশের মাধ্যমে, অথবা ওই যে যারা প্রধান তাদের থেকে। আলটিমেটলি এরা এখন কট এবং ওইগুলিকে সুন্দর নিরাপদে চলে গেছে। এটাই তো সেনাপ্রধানের। আজকে অনেক কিছু হয়েছে ক্যান্টনমেন্টে, উচ্চবাক্য, পরে তারা বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে, কিছু করার নাই। সবাই কেউ আইনের বাইরে না, প্রেসিডেন্ট আইনের বাইরে না। আমি তো বললাম জেনারেল লতিফ বিশাল লোক, অভিনীরুকে অস্ত্র দিয়েছিলেন, আপনারা যে মনে করেন এরশাদের সময়, তাকেও যেতে হয়েছে জেলে। জেনারেল হারুন এই আওয়ামী লীগের সরকার আমলে, ওনাকেও জেলে যেতে হয়েছে 71-20। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা দীর্ঘ 15 বছর ভুলে গেছিলাম অনেক খুশি। তারপরে বলবো এই তদন্তে এখন কেউ মুখ খুলতেছে না। এখন এদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং জেলে না নিলে এরা কেউ কথা বলবেন না। এখন কথা নেওয়ার পরে এনারা কথা বলবেন। তা আমি মনে করি তারা কোঅপারেট করুক, সত্যিকারের দোষী লোক, সত্যি লোক কে দোষী সেটা দেশবাসী জানতে চায়। এতটা দিন গেছে, দেখেন আইসিটি কোনো কাজ করে না। তাদের কি ধরনের অভিযোগের প্রেক্ষিতে এই 28 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হলো? আচ্ছা আমি তো বললাম মোটা দাগে আরমান ভাইকে আটকে রাখা হয়েছে গুম, খুন এখনো আসে নাই, গুম। যেমন ইলিয়াস আলীটা এখনো আসে নাই। এরকম অনেক খুন আছে, অনেক লোক মিসিং আছে। এই সংখ্যা কত হবে আমি জানি না। ম্যাক্সিমাম আমাদের সেনা অফিসার, পুলিশ আছে অল্প, ম্যাক্সিমামই সেনা অফিসার। এবং ডিজিএফআইতে যারা ছিলেন, দেখেন আজমি স্যার, আমি ছিলাম, মাইকেল চাকমা ছিল, ওই টাইমটা কাভার হয়ে গেছে। এখন ডিজিএফআই এর যে শুধুমাত্র সিটিআইবি কে ধরা হয়েছে, কিন্তু আরেকটা যে আইবি আছে যে আমাদের যারা নিছে, যার দায়িত্বে ছিলাম, তাদেরকে এখন আনা হয় নাই। এরা তো আসবে সবাই, এদের মুখ থেকে এখন বেরোবে, এরা কোনো কথা বলে নাই। এবং এদের ওই ডাইরেক্টর তো নিজে কোনো কাজ করে নাই, উনি আপনার অধীনস্থ কাউকে বলছেন, কর্নেলকে, কর্নেল আবার লেফটেন্যান্ট কর্নেল। একটা কমিটি টিম ছিল, কারা ছিল আমি তো জানতে চাই। আমাকে কে কে গুম করছিল, কে আমার গায়ে নির্যাতন করছিল, আমি তো জানতে চাই। এটা তো হদিমদি অপারেশন হবে না। সুতরাং এই সংখ্যা কত দাঁড়াবে আমি জানি না। আর যদি আপনি বিচার 18 বছর ক্রস করলে আপনি বিচার পেতে বাধ্য, মাপ পাবেন না। কিন্তু সৈনিকেরটা আমি ধরলে তো ভাই আমি জানি না কত হবে, আল্লাহ রক্ষা করুক। বাট দেখেন আমাদের আওয়ামী লীগের নেত্রী মায়ার যে 7 মার্ডার, ওখানে কিন্তু সৈনিক ছাড় পায় নাই। ক্ষমতায় থাকার পরে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা পরেও সে সৈনিকরা ছাড় পায় নাই নারায়ণগঞ্জের ঘটনায়। আর এখানে যে সৈনিক টান দেওয়া হয়, আমি জানি এটা কত বড় যাবে। তারপর আমি শুনতেছিলাম হুমা খান ওনারা কিছু একটা কনসিডার করা হবে, হয়তো সৈনিক মাপ দিলাম, বাট অফিসার তো মাপ দেওয়ার কোনো অবকাশ নাই। তাদের অনুশোচনা বোধ ছিল অনেক। একটা লোক মানে
আর্মি থেকে যদি অনুশোচনা বোধ করতো যে না ভুল হয়ে গেছে, আমরা যতটুকু পারি, কোনো কপারেট করে নাই। হবে না, এটা হবে না, সে হবে না। আপনি বিশ্বাস করতে পারবেন না এদের মাথা উঁচু স্বভাব, মানে কতটা মানে বিরক্তকর। মানে এরা কাকে থ্রেট করে নাই, এরা কাকে থ্রেট করে নাই, আতঙ্কে থাকতো লোকজন। আমাকে প্রায় রিং তো, ভাই ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট, ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট। আজকে না হলো 50 জন রিং করছে, ক্যান্টনমেন্টে কি অবস্থা বুঝেন, কি আতঙ্কে। তা আপনারা এগুলি করলেন, একের পর এক ভুল করে যাচ্ছেন। আপনি দিলেন বিডিআর ঘটনায় ফুল স্টপ, আপনি দিলেন ইয়ারে মাইরা, কি বলে আমার নুরু ভাইকে দিলেন মাইর, তারপরে আপনি একের পর এর লগে দেখা করেন। সর্বশেষ যে কাজটা করলেন, মির্জা ফখরুল সাহেবের দেখা করলেন। এর আগে বললেন ইন্ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট কথা বললেন, কিন্তু কইরা আপনি কি ডুবাইলেন, তো বিএনপিকে ডুবাইলেন। এখন তো আস্থা নাই আমাদের, এই সেনাবাহিনী নির্বাচনে গেলে নির্বাচন হবে না, এর মধ্যে একটা নাই সুবিধা পাবে হয়তো কেউ। এখন এইগুলি তো সেনা প্রদান করছেন, উনি বারে বারে বলা হয়েছে আপনার ডিএমআই কে সরান, আপনার সিওএসইউ কে সরান, উনি সরান নাই। উনি জেনারেল কি করলেন, এই যে দেখেন কোর কমিটিতে ছিলেন ডিজিএনএসআই, তাকে পোস্টিং করা হয়েছিল একটা ইনস্টিটিউশনে, ওখান থেকে সরাই আয়না 19 ডিপ ঘাটালে দেওয়া হয়েছে। এটা কি মনে হয় আপনার, এটা কি মনে হয় আপনার যে উনি এই অপরাধটাকে উনি ওন করেন? কোর কমিটিতে ছিলেন এনআইসি তে, উনিও তো অ্যারেস্ট হবেন, না হতে কোনো কারণ নাই। আপনারা দেখেন বিডিআর ওই অফিসারটা লেফটেন্যান্ট কর্নেল, ওকে যখন জিজ্ঞেস করা হবে কার কার আদেশ আপনি এসেছিলেন, ও বলবে মিনিমাম বলবে যে ডাইরেক্টর অপারেশন, অর্থাৎ একজন ব্রিগেডিয়ার। ডাইরেক্টর অপারেশনে ধরলে কে বলবে ডিজি ডিজি ভাই, ডিজি ডিজি বিডিআর। আপনি খালি দেখেন ইলিয়াস ভাই কত আসবে। আমরা এরকম চোখ বন্ধ করে কাজ করলে তো হবে না। আপনার যা বলছে তাই করছেন, খেয়াল ছিল না। ইলিয়াস ভাই একটু খালি একটা কথা বলি, মনে করেন না, আমি গুম হয়েছি যখন আমি আতঙ্কে থাকতাম আমার বাচ্চারা কি করতেছে। বাসায় আমার মা আমার বাসায় ছিল, আমার মাকে বলা, মাকে মেসেজ দিচ্ছে আমার খালারা, তোমার ছেলে মারা গেছে, আল্লাহ আল্লাহ করো। আমার বউ বিভিন্ন জায়গায় জোরাজোরি করতো, আমার মা খেপে গেছে, তোমাদের বলে আল্লাহ আল্লাহ করতে, বেস্ট নসিব করার জন্য তোমরা এই কাজ করতেছো। ধরা দেওয়া হলো, আমাকে ইঞ্জেকশন দিয়ে পাগল করে ফেলতেছে। বাচ্চারা বাইরে গেলে পাগলগুলি খুঁজতো, গোনা গোনা দেখতো কেউ বসে আছে কিনা। আমি যে ভালো খাবারগুলি খেতাম কেউ খাইতে পারে নাই। এই অনুশোচনা বোধ বলছি আমি অনেক জায়গায়, তার ফিল করে নাই। আমি জানি আছে কি কষ্ট হবে ভাবিদের, এই জেলখানা যাবে, কি অত্যাচার করে অনাচার করে জেল কর্মীরা, জেলাররা। জেলের মধ্যে মামুন খালেদ আমাকে মারতে চাইছে জেএমবি দিয়ে, আল্লাহ তো মানে ঘুমায় নাই, উনি দেখেন সব, আমি দেখতেছি। আমি যে ফিরে আইছি, মা বিশ্বাস করতেছে না। আমার মিসেস মোবাইলে বলতেছে ফিরে আইছে, বিশ্বাসই করতেছে না। আমার রাগ করে বাসা থেকে চলে গেছে আমার বোনের বাসায়, যে কেন কথা শুনতেছে না, আমার বউ কেন বাইরে বাইরে ঘুরতেছে। তা আমরা কোন জায়গায় গেছিলাম। আমি আমার বাচ্চাদেরকে কোলে, আমার ফেসবুকে দেখবেন বাচ্চা আমার কোলে, বাচ্চাদের আদর করতে পারি নাই দীর্ঘ এতটা বছর। এখন একটা শেষ কথা বলি ভাই, এই আজমি স্যার বলছে এতদিন সেনাপ্রধান আমার ছাত্র ছিল, গতকাল পরশুদিন আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি পেনশনে কি অবস্থা, কত টাকা পাইছেন? স্যার বলে আমি কিছু পাইনি। আমি কি বলেন স্যার? দেখো আমাকে এত কিছু বলছে, পরে আমারে বাধ্যতামূলক অবসর দেখাইছে। যখন আমি আপত্তি তুললাম কেন, তখন করছে অকালীন অবসর। বুঝেন অকারে ফাইলামি, অকারে ফাইলামি বুঝেন, মানে সে বলতে চাচ্ছে আপনি যা করা হয়েছে। আজমি ভাইরে আমি খুব পছন্দ করি, আমার খুব পছন্দের মানুষ, বাট এটা শুনে খুব ভালো লাগতেছে। আজমি ভাইরে আমার দরকার ছিল ভাই, ছাড় লজ্জায় পড়ে গেছে। ওয়াকারকে চেনার দরকার আছে, ওয়াকারকে আমিও চিনতে পারিনি প্রথম। তার লাজ লজ্জা নাই, সে মনে করে যা হয়েছে ঠিক হয়েছে। সে বিডিআর কেসে জড়িত ছিল না, আমি তো জানি, বিডিআর হাকিম আমাকে বলছে, আমি জাহিদ বলে তার ধরছিলাম, কেন আপনি কাজ করেন নাই, তো অকার করতে মানা করছে। এগুলি বলতে চাইছি, তাকে সেভ করতে চাইছি। দেখেন ভাই, আমি প্রথম থেকে চাইছি সেনাবাহিনী আমাদের একটা ইনস্টিটিউশন, সেনাপ্রধান আমাদের ইনস্টিটিউশন, অপমানিত করবো না যতক্ষণ পারি। বাট সেটা তাকে কিন্তু বিডিআর কমিশনে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে তো টুয়েস হিসাবে, তার তো টুয়েস হিসাবে তার থাকতে হবে। ব্রিগেডিয়ার আনোয়ার সবাই তো তাকে দোষ দিয়ে। আমি ইভেন ওয়াকারকে বলছি যে ওয়াকার তুমি এটা করো না, এটা করো না, এটা করো না। আমি তাকে বলছি যাই দেখো, আমাকে বললো আপনি স্যার কোন প্যাকেজ নেবেন, আমি কোনো প্যাকেজ না, সবারটা একসাথে করবা। অদ্যাবধি ভাই কিছু হয় না, এখন আমার বরখাস্ত উঠে নাই। আল্লাহ অশেষ রহমত, আমি রাইট ট্র্যাকে ছিলাম, নাহলে আমারও অকালীন অবসর দিত। মানে এটা হলো ওয়াকার, মানে সে এখনো
আওয়ামী চেতনা ধারণ করে, এত কিছু করার পরও সে কি মনে করে আমি জানি না। আপনি মনে আছে বিএনপির সময় আইজিপি ছিল একজন, ওই সালাম নিয়ে সমস্যা হয়েছিল, সেলুট নিয়ে পুলিশের 1,000 টাকা দণ্ড দেওয়া হয়েছিল, অটোমেটিক অবসর। এখন কালকে যদি আদালত ডাকে ডিপিএস বা এজি কে, কেন কার্যকরী গ্রহণ করা হয় নাই? 1,000 টাকা দণ্ড, আল্লাহ না করুক, সোজা হয়ে যাবে। আমরা আইন যে কত বড় ভুলে গেছেন। আমি এটুক বলি শেষ করব, বাট আমি মনে করি দেশের সম্মান অর্জন, এই ভাই ইলিয়াস ভাই, এটাও সত্য কথা, যেই হাবিলদারটা আমার গায়ে ঘুষি মারছে, আমাকে চট থাপড় মারছে, লাথি মারছে, সে কিভাবে সেনাবাহিনীতে থাকবে? তাকে ডর না দেন, সেনাবাহিনী থেকে উচিত ছিল তাকে বের করে দেন। তো সে গল্প করে করে বেড়াবে, আরে সালে কর্নেলে মেরে আইছি আমি, সবার সাথেই ব্যবহার করছে। এই এমওডিসি আমার সাথে, সে কিভাবে চাকরি করে? এটা তো আমার না যাবে না। তা আমার প্রথম গুমটা এখনো শুরু হয়নি ভাই, 16 সাল থেকে শুরু হয়েছে মূলত। হতাশ হওয়ার কিছু নাই, অনেক বেরোবে, অনেক বেরোবে ইনশাআল্লাহ। জি, ওই যে ব্রিগেডিয়ার ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলিয়াস ভাই এবং আমার সহ-আলোচক যারা আজকের বিশেষ অনুষ্ঠানে যোগদান করেছেন। আমি যে বিষয়টা আলাপ করব, আমরা গত 5ই আগস্ট থেকেই বলতে পারেন আন্দোলন করে আসছি। তার আগের থেকেই ছিল, বাট জোট আন্দোলন করছিলাম যে সেনাবাহিনীতে যাদের কারণে হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিল তাদেরকে শাস্তির আওতায় এনে, বিচারের আওতায় এনে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে। এটাই হয়ে গেছিল কিন্তু আমাদের অপরাধ। আমরা যারা এটার পিছনে আন্দোলন করছিলাম সবাইকে দোষী করছে এবং তারা আইডেন্টিফাই করছে যে কে এটাকে লিড দিচ্ছে, তাকে ভিক্টিমাইজ করছে, আপনি শুরুতে যেটা বলছেন। সেই কারণে কিন্তু আমার পিছনে, আমার সাথে যে আমার বিরুদ্ধে যে আক্রমণটা, এই আমরা যেটা গতকালের যে আদেশটা জারি হলো, এটার মাধ্যমে কিন্তু খুব অলরেডি যেটা বিষয়টা এসছে, শুধু গুমের বিষয়টা এসছে, কিন্তু হাজার হাজার গুম, খুন, হত্যা যেগুলো আরো যেটা হয়েছে সেটার কিন্তু সেটার জন্য যারা দায়ী তাদের কিন্তু কোনো এখন আসে নাই। সুতরাং সঠিক বিচার এবং সঠিকভাবে যদি বিচারটা আগায় তাহলে তাদের নাম আসবে, হত্যার সাথে যারা জড়িত। এবং সেটা করতে গেলে প্রথম বিডিআর একটা দিয়ে শুরু করতে হবে। এবং বিডিআর হত্যার যারা আসামি এবং সামরিক অফিসাররা প্রথম কিন্তু ইনভলভ হয়েছে বিডিআর হত্যাকাণ্ডে। এবং সেটাই ওই বলতে হবে যে হাসিনার স্বৈরাচারী হওয়ার সূতিকাগার। এবং সেটা দিয়ে সে যে স্বৈরাচার হয়ে উঠছে তার পরবর্তীতে যেটা আমরা যে প্রচন্ড রূপ তার যে দেখেছি, সেটা ওইখানে সাকসেসফুল হওয়ার কারণে। এবং বিডিআর এর বিচারটা এখনো পর্যন্ত তদন্তই যেহেতু সম্ভব হয় নাই, সঠিক বিচারও হয় নাই, এবং অপরাধ নিরপরাধ বা যারা পরিস্থিতির কারণে এর মধ্যে এই বিডিআর বিদ্রোহ বা হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যারা মূল পরিকল্পনাকারী তাদের কিন্তু দেওয়া হয় না। যারা এটা সহায়তা করছে, যারা নিশ্চিত করছে, তাদের কিন্তু এখনো বিচার বা তদন্তেরই আওতায় এখনো নেওয়া সম্ভব নয়। বিডিআর কমিশন কাজটা করছে, বাট কতটুকু সাকসেসফুল হবে আমরা এখন নিশ্চিত। আমাদের প্রয়োজনে আবারও আরেকবার, তৃতীয়বার তদন্ত কমিশন গঠন করার লাগতে পারে। কিন্তু আমি মনে করি এই দেশকে এবং সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে বিডিআর হত্যাকাণ্ডে সঠিক বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। এবং তার পরবর্তীতে যেগুলো হয়েছে, হেফাজতের হত্যাকাণ্ড, আইসিটির কাজ কিন্তু অনেক, একটার পক্ষে বা দুইটা ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব না। আমি মনে করি যেটা শুরু হয়েছে, ডক্টর ইউনূস যথেষ্ট সাহস দেখিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর উচিত, সশস্ত্র বাহিনীর প্রথম যে বিষয়টা তারা খেয়াল করবে যে গত 16 বছরে তো অনেক অন্যায় না করা এবং নিরপরাধ অফিসাররা তাদেরকে ধরে জেলে হ্যান্ড ওভার করা হয়েছে, বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে, তাদেরকে গুম রাখা হয়েছে। তাদের ব্যাপারে কারো সহানুভূতি কিন্তু আমরা দেখছি না। আমরা জেনারেল ব্রিগেডিয়ারদের সম্পর্কে দেখছি, সেনা একটা সৈনিক অনেক কম অপরাধ করে কিন্তু জেল খাটে। আমি মনে করি 1 মাস 2 মাস সে ছুটিতে ছিল, ফেরত আসলে তাকে জেলে দেওয়া হয়। সুতরাং জেল কিন্তু সেনাবাহিনীর জন্য কোনো নতুন কোনো বিষয় না, সৈনিকদের জন্য ইউনিটের ভিতরে আছে এবং একটা লিমিট পার হলে, 90 দিন পার হলে তাকে সিভিল জেলে যেতে হয় এবং এটা স্বাভাবিক বিষয়। সেই অপরাধগুলোর সাথে যদি কম্পেয়ার করি,
এবং গত 16 বছরে যে অপরাধটা হয়েছে, যে হত্যাকাণ্ড, গুম খুন হয়েছে, সেই অপরাধটা কিন্তু অনেক বেশি। সুতরাং এদেরকে প্রোটেকশন দেওয়ার কোন নৈতিক অধিকার সশস্ত্র বাহিনী কর্তৃপক্ষের আছে বলে মনে করি। সব থেকে বড় জিনিস হচ্ছে যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে যে বিচার হবে, বিচার হবে এবং সেটা এইভাবে আগাবে, সেটাকে না বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি। এবং না যদি কেউ বলে, বাধা প্রদান করে, সেটা আমি মনে করি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। এটা এইভাবে এটাকে ট্রিট করতে হবে। তো এই যে আদেশটা জারি হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা যে বিচারে প্রমাণ করুক যে তারা নির্দোষ, তাদেরকে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরকম বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো জেলে আছে, বিচার হয় নাই, তাদের কোনো বিচার কার্য শুরু হয় নাই, চার্জশিট হয় নাই। এটা কিন্তু প্রত্যেকটা জেলে খুঁজলে আমরা হাজার হাজার লোক পাবো। বাংলাদেশের সাধারণ নাগরিকের যে অধিকার, সশস্ত্র বাহিনীর সদস্য বলি আর অফিসার বলি, তারাও তো এই দেশের নাগরিক। তো সুতরাং তাদেরকে জেলে নেওয়ার ব্যাপারে এত আপত্তি কেন? যেখানে নিশ্চিত প্রমাণের পর, তদন্ত করে প্রমাণ করার পরে আপনার এই গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে। কিন্তু আমরা সবসময় দেখি যে কেউ এসে ফৌজদারি অভিযোগ করলে আগে অপরাধ করুক বা না করুক তাকে আগে জেলে নেওয়া হয়, তারপরে তদন্ত করে 5 বছর 10 বছর পরে সে নিরপরাধ বেরিয়ে আসে। কিন্তু এই 10 বছর 5 বছর বা 1 বছর যে টাইমটা সে জেলে গেল, তার এবং তার পরিবারের যে ক্ষয়ক্ষতি হলো, এই বিষয়টা কিন্তু আমরা কখনো দেশের সাধারণ নাগরিকদের এই কষ্টটা কিন্তু আমরা কখনো হিসাবে নেই না। এখন যেহেতু মিনিস্টার, মানে মন্ত্রী, সচিব, জেনারেলসদেরকে জেলে যাওয়ার প্রয়োজন উঠেছে, এখন আমরা তাদেরকে প্রিয়জন ভানে উঠলে আমাদের দেখলে কষ্ট লাগছে। বাকিরা দেশের নাগরিক না? ছোট ছোট অপরাধে এখন অনেক জেলে আছে। পকেট মার, ছিনতাইকারী, পেটের অপরাধে যারা অপরাধ করে, তাদের তো প্রয়োজনে, তাদের তাগিদে তাদেরকে আমরা কাজ দিতে পারি নাই, তাদের পরিবারের ভরণ পোষণে তাদের সুযোগ নাই, তারা চুরি করছে, ছিনতাই করছে, তারা ছোট ছোট অপরাধ করছে, এদেরকে আমরা জেলে দিচ্ছি। জেল ভরে গেছে। কিন্তু আমি মনে করি যে আমাদের জেলখানার সিস্টেমটা পাল্টায় ফেলা উচিত, সব ভিআইপি প্রিজন বানানো উচিত। আর যারা পেটের দায়ে মানে মানে বাধ্য হয়ে যারা জেল খাটে, মানে চুরি করে বা অপরাধ করে, তাদের জন্য কারেকশন সেন্টার করা উচিত। তাদেরকে একটা কারেকশন সেন্টারে নিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। তারা যাতে অপরাধ না করে সে ব্যাপারে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, যাতে বেরিয়ে এসে তারা একটা মানে প্রশিক্ষিত জনবল হিসেবে তারা ফেরত আসতে পারে। কিন্তু যার 100 কোটি টাকা আছে, সে 1000 কোটি টাকা বানাচ্ছে, সে হচ্ছে রিয়েল ক্রিমিনাল। আমি বুঝাতে পারছি? এই জিনিসটা আমাদের কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাইতে হবে, যে বাংলাদেশের শত্রু কারা, অপরাধী কারা। তো সুতরাং জেলখানাকে আমরা অনেক অনেক জেলখানা বানাবো, যেটা ফার্স্ট ক্লাস জেলখানা হবে, সব পুরো জেলখানাটা ফার্স্ট ক্লাস হবে। এবং সেখানে প্রকৃত অপরাধী যারা, দেশের শত্রু যারা দেশের সম্পদ লুট করছে, এই রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখলের জন্য যারা গুম খুন হত্যাকাণ্ড করতেছে, তাদের জন্য আমরা জেলখানা প্রস্তুত। কিন্তু যারা পেটের দায়ে অন্যায় করতেছে, তাদের জন্য আমরা কারেকশন সেন্টার বানাবো, কর্মসংস্থানের ব্যবস্থা করব। তা আমি মনে করি যেটা শুরু হয়েছে, এই পদক্ষেপটা সশস্ত্র বাহিনী যেন সঠিক দৃষ্টিভঙ্গি থেকে এটা গ্রহণ করে এবং সশস্ত্র বাহিনীর সম্মান যেটা হানি হয়েছে সেটাকে পুনরুদ্ধারের যে একটা সুযোগ এসছে, এটা যেন তারা গ্রহণ করে। যে এই বাহিনীরই এই ব্রিগেডিয়ার জেনারেল কর্নেলদের সামনেই কিন্তু অফিসাররা খুন হয়েছে, গুম হয়েছে, অন্যায়ভাবে জেলে গিয়েছে, তারা কিন্তু তখন চুপ ছিল, তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল। এই অফিসাররাই কোর্ট মার্শাল করছে, এই অফিসাররাই ভুয়া কোর্ট অফ ইনকোয়ারি করেছে, অপরাধী শাস্তি দিচ্ছে, এবং বিডিআর হত্যাকাণ্ডের যে এভিডেন্স গুলো ছিল সেইগুলোকে তারা গায়েব করছে। এখানে যারা আছে সুমন এবং এরা বলবে যে এভিডেন্স আছে, হত্যার বিভিন্ন নমুনা আছে, সেগুলোকে ধ্বংস করা হয়েছে, সেগুলো হচ্ছে অপরাধ। পেটের দায়ে চুরি করলে সে তো অপরাধী না, সে তো বাধ্য হয়েছে, রাষ্ট্র তার কর্মসংস্থান দিতে পারে নাই, তার পরিবারের ভরণ পোষণের সে জোগাড় করতে পারছে না, সে বাধ্য হয়ে চুরি করতেছে, চিন্তাই করতেছে, এটা তো অপরাধ না। আমার এই বিষয়গুলোকে আমি মনে করি সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতে যেন এই ব্যাপারে সেনাবাহিনী, আমি জানি আমার গ্রামের একটা ছেলে, ও বিয়ে করেছিল, তারপরে ওই
বিয়ের ওই ওই মহিলাকে সে ডিভোর্স করেছে, ডিভোর্স করার পরে তারপরে মহিলা কমপ্লেন করলো, তার চাকরি চলে গেল। তা আমি বুঝতাম যে সেনাবাহিনী খুব কঠোরভাবে, এটা আমি যখন অনেক আগের কথা বলছি, 10 বছর আগের কথা। বাট এখন যেটা দেখছি যে এই যে সাবেক শফি, এ মনে হয় সেনাবাহিনীর ইতিহাসে সবচাইতে চরিত্রহীন এই সেনাপ্রধান ছিল। ও এবং মাই সে গড, মানে আমি কল্পনা করতে পারি না একটা সেনাবাহিনী প্রধানের প্রতিষ্ঠান, সে কিন্তু একটা প্রতিষ্ঠান, সে কিন্তু বাহিনী প্রধান না শুধু, সে তার অফিসটাকে কিভাবে কলুষিত করছে এবং সে আর নিজের নারী চরিত্র নারী করছে, সেটা তো নারী কর্মকর্তা, নারী সেনা কর্মকর্তাদেরকে পর্যন্ত জি সে বাধ্য করতো এগুলো করতে। জি আর জি জি জি। এগুলোর তালিকাও আছে লম্বা। তো এটা এইগুলার বিচার বিচার করতে হয় হবে। না, আমি মানে যেটা আরো সৈনিকদের যেটা বলতে বিচার হয়, চাচ্ছি, সৈনিকদের ক্ষেত্রে আইন খুব একদম কঠোর। জেনারেল মঈনের বিচার হইতে হবে কঠোর, বিকজ সে স্বৈরাচারের পথটা সুগম করছে। হুম, সে মানে সে হাসিনাকে ক্ষমতায় আসতে সুযোগ দিয়েছে। তারপরে সকল সেনা, আমি তো ওয়াকারকে তো অনেক কম অপরাধী মনে করছি, সে কিন্তু ইচ্ছা করলে মানে এই বিপ্লবের পক্ষে থাকতে পারতো। আমি এখন যুক্তি দিব, সে 15 জুন দায়িত্ব নিয়েছে, সে মেজর হিসেবে কি করছে বিডিআর এর, তার দায়িত্ব কিন্তু অনেক কম, ওখানে অনেক বেশি বড় দায়িত্ববানরা রয়েছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিন্তু সেনা প্রধান হিসেবে সে কিন্তু 15 জুন ক্ষমতা নিয়েছে, 1 তারিখ থেকে আন্দোলন চলতেছে। তা অন্যান্য সেনাবাহিনী যারা প্রধান ছিল, তারা প্রথম হচ্ছে আওয়ামী লীগের একেবারে খাস বান্দা হইতে হবে, সেই ক্লিয়ারেন্সের পরে তারা ভারতের ক্লিয়ারেন্স পেয়েছে, হুম, তারপরে তারা চাকরি করছে এবং তারা এই আওয়ামী লীগ এবং ভারতের চাহিদা পূরণ করে 3 বছর চাকরি করে তারা সসম্মানে বাড়ি ফেরত গেছে এবং সুযোগ নিছে। তারপরে অনেক রকম সুযোগ সুবিধা তারা নিয়েছে, চাকরি থাকতে নিয়েছে। আজিজ বলি, শফি বলি, তাদের চেয়ারটাকে চরমভাবে অপব্যবহার করছে। এদের এখনো পর্যন্ত তো কোনো হিসাবে নেওয়া হয় নাই। এদেরকে হিসাবে নিয়ে সেনা সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধী যারা, দোষী যারা, তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে এবং যাদের প্রতি অপরাধ করা হয়েছে তাদেরকেও সুবিচার দিতে হবে। জি ইলিয়াস ভাই জি 1 মিনিট দেখেন, এই যে একটা কমিশন আমাদের প্রমোশনের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত, হুম, সেনাপ্রধান কত বড় সাহস, যেন হাফিজের মতো একটা উপদেষ্টা তার আদেশে ভায়োলেট করছে। রাষ্ট্রের সর্ব মানে যার উপর থেকে চিঠি প্রজ্ঞাপন, যে ফিজিক্যালি বলছে না জয়েন করার জন্য, আপনি কয়টা মাফ করবেন? এবং আচ্ছা, সে আপনারা আরেকটা কোশ্চেন করি হাসিম ভাই, সেটা হচ্ছে যে ধরেন আপনাদের সেনা আইন অনুযায়ী আপনি সার্ভিসে থাকা অনুযায়ী কি আপনাকে আমরা গ্রেপ্তার করে আনতে পারবো, মানে সিভিল পুলিশ গ্রেপ্তার করতে পারবে? পারবে, সেটা হলো গিয়া আর্মি, দেখলাম ওই 4টা ধারা আছে, 5টা ধারা আছে, এই আইন বিচার করবে সিভিল, আর্মি করতে পারে না। তখন কি করে সেনাবাহিনী, তাকে অবসর বরখাস্ত করে ফেলে, তারপর হ্যান্ড ওভার করে। হুম। এখন গতকাল মানে যখন বরখাস্তটা আগে নাকি সিন্স আপনি অ্যারেস্ট হবেন তারপরে হচ্ছে গিয়ে আপনি বরখাস্ত? মিলিটারি পুলিশ নিয়ে আসে, মিলিটারি পুলিশ নিয়ে আসতে পারে, আনার পর দেখে সে আসলে সে আর্মির লোক কিনা, তখন হুম, পুলিশ ডাইরেক্ট কি করে, তাকে আর্মি থেকে অবসর পাঠায় দেয়, সত্যিকারে জেনুইন হইলে, জেনুইন আচ্ছা, হয় সাধারণ। হুম, এখন দেখেন গতকাল স্বাক্ষর হয়েছে, ওই সময় থেকে এরা কিন্তু আর পদবিতে থাকতে পারবে না নতুন আইনে। হুম, এখন কথা হলো, আপনি যে এত মানে, আমার রেজাকুল হায়দার মৃত্যুদণ্ড ছিল, কেউ তো কান্দে নাই, তার পরিবারে একটা খোঁজ পর্যন্ত নেয় নাই, তার জমি টমি সব আটকে দিয়েছিল মেজর রেজাকুল হায়দার। এত দয়া হুম। দেখার কিছু নাই, তারা কতটা অমানবিক আচরণ করছে এই তুলনায় বলবো কম। একদম ব্রিগেডে তো মারাই গেছে জেলখানায়। অক্সিজেন এর উপর বন্ধ করে ব্রিগেডিয়ার রহিমকে মৃত্যু নিশ্চিত করছে। মেজর জেনারেল। এত অবকাশ নাই, আমাকে ফ্লোরে শোয়াই রাখছে 43 দিন, আর নির্মম নির্যাতন। কোথায় ছিলেন ওয়াকার? এই যে তারপর হত্যা মামলা 5 জন অফিসার কোথায়? আজকে মেজর জিয়াকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মেজর জিয়াকে, তাকে উদ্ধারের জন্য একটা চেষ্টা করছে আমাদের ওয়াকার। কোন কারণে ওয়াকার কেন গুণ গান গাবো? কর্নেল আর হক একাই এই গুণ। আপনি তো 5 তারিখের আগের ঘটনাগুলো যদি আপনারা ধরেন, যে জুনের 15 তারিখের পরের সময়টাও তো ওয়াকার ছিল। তো সে সেনাপ্রধান হিসাবে প্রধানের চেয়ারে থাকা অবস্থায় ক্যান্টনমেন্টের ভেতরে যখন আয়নাঘরে সেনাবাহিনীর অফিসাররা বন্দি থাকে, তারা তো 5 তারিখের পরে বের হলো। তো এটার দায় সেনাপ্রধানকে নিতে হবে না? সুমন ভাই যদি বলে, কিন্তু মানে আপনি 5 তারিখের পরে 1 বছর কেটেছে, 1 বছর গিয়েছে, এই গত গত 1 সপ্তাহের ভিতরে সুমন ভাই যদি বলে, তাহলে এটা ওনার ওনার উপরে ছেড়ে দিলাম, তাহলে শুনতে পারবেন কি হয়েছে। উনি এখনো ইলিয়াস এখনো ভাই, শয়তানি করে যাচ্ছেন। ইলিয়াস ভাই, আমাদের জেনারেল আকবর বলে দিছেন, যখন আমি আর ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার আমরা যখন কচুকাতে ছিলাম, তখন মেসেজটা যায় বঙ্গভবনে, সেনাপ্রধান ওখানে ছিলেন, তখন কথা উঠতেছিল আয়নাঘর নিয়ে,
প্রেসিডেন্ট বিষয়টা উঠাইলে, যারা আকবর ওখানে ছিলেন, উনি বলছেন, সেনাপ্রধান বলছে হ্যাঁ, আই লেট মি হ্যান্ডেল ইট, অর্থাৎ উনি জানেন। এই ওয়ান সেন্টেন্স ইজ এনাফ। সাক্ষী জানেন আকবর, সেনাপ্রধান জেলে যাওয়ার জন্য যথেষ্ট। বিকজ আপনি যদি কোনো অপরাধ জানেন গুম সম্বন্ধে, আপনিও একই অপরাধে অপরাধী। তাই ওরে ওরে আর এখন ভয় দেখেন না, ওর এমনিতেই নার্ভ দুর্বল, ওরে ভয় দেখেন না। না না, ওয়াকার কিন্তু এন্ড অফ দি ডে, ইলিয়াস ভাই, এন্ড অফ দি ডে ওয়াকার কিন্তু শেখ হাসিনার আত্মীয় হিসেবে কাজ করছে, নট বাহিনী প্রধান, দেশের স্বার্থে না। একটা একটা আপনাদের কোনো মানে কমিশন র্যাঙ্কের কোন অফিসার কি মানে এই ক্লিয়ারেন্সের বাইরে, অন্তত 2000 যদি আমি ধরি 18 নির্বাচনের পর থেকে, এই ক্লিয়ারেন্সের বাইরে কি কেউ কোনো অফিসার জয়েন করতে পেরেছে আমারে বলেন? সেখানে সেনা প্রধান তারে তো একদম পুরো কিডনি টিডনি সব চেক করে যে ওর আওয়ামী লীগের কোনো কিছু আছে কিনা দেখে তারপরে তাকে দিয়েছে। সব জায়গায় হাসিনার নিয়োগ করা সবাইকে সরতে হবে, সেনা প্রধান থাকে কিভাবে? তার উচিত ছিল মানে নৈতিকভাবে তার উচিত ছিল 6 তারিখে পদত্যাগ করা।